জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ ভোর ৫টায় কাতার এয়ারওয়েজের নিয়মিত ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। নিউ ইয়র্ক স্থানীয় সময় সোমবার রাত 10:30টায় নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ডক্টর ইউনূসের অবতরণ করার কথা রয়েছে। মঙ্গলবার ডক্টর ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়া আগামী ২৭ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। পাশাপাশি তিনি মালদ্বীপের প্রেসিডেন্ট এবং নেদারল্যান্ডস, নেপাল ও পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং জাতিসংঘ মহাসচিবের সাথে বৈঠক করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও বেশ কয়েকজনের জড়িত থাকার তথ্য প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। সকালে গোয়েন্দা পুলিশের মিডিয়া সেন্টারের ব্রিফিংয়ে এই তথ্য জানান ডিএপির মুখপাত্র তালেবুর রহমান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে বাকিদের গ্রেফতারের অভিযান চলছে। কারা কি কারণে এই যুবককে হত্যা করল এ বিষয়েও জানার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি। এ সময় মোহাম্মদপুরে হত্যার সঙ্গে জড়িত একজন আসামি গ্রেফতারের তথ্য দেন। চলমান অবৈধ অস্ত্র উদ্ধারে গুলশান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। আমরা আমাদের কোনো একটা ঘটনা ঘটলে আমাদের কাছে যতটুকু না রাজনৈতিক পরিচয় হচ্ছে, আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে ঘটনার প্রকৃত কারণটা কি, কারা কারা এটার সাথে জড়িত, এটার উদ্দেশ্যটা কি সেটা বের করা। ইতিমধ্যে আমরা হয়তো আপনারা জেনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা নিজস্ব একটা তদন্ত কমিটি গঠন করেছে এবং তারা কিছু ফাইন্ডিংস তাদের মধ্যে দাখিল করেছে। তো আমরা তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি এবং তাদের সাথে যোগাযোগ রেখে তাদের যে সাজেশন বলেন, তাদের যে পরামর্শ অনুযায়ী আমরা যে বাকি যারা এর সাথে জড়িত তাদের গ্রেফতারের জন্য আমাদের তৎপরতা অব্যাহত আছে। রাজধানী সহ সারা দেশে আবারও বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন রোগী। গত দুদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন বেশ কজন। ডেঙ্গু পরিস্থিতির খবর সংগ্রহ করছেন আমাদের সহকর্মী নাজিবুর রহমান। তিনি আছেন রাজধানী সেন্ট্রাল হাসপাতালে। নাজিব, রাজধানীর হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর অবস্থা কেমন দেখতে পাচ্ছেন? আমাদেরকে সার্বিক চিত্রটি জানাবেন। জসিন্তা, বর্ষার মাঝামাঝি সময়ে কিন্তু ডেঙ্গু পরিস্থিতি আবারও জেঁকে বসেছে পুরো দেশ জুড়ে। বিশেষ করে যদি আপনাকে একটু জানাই যে ঢাকা বিভাগের অবস্থা, সেখানে কিন্তু প্রতিদিনই প্রায় 400 থেকে 500 মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। গতকালকে পরিসংখ্যানটি স্বাস্থ্য অধিদপ্তর যেটি জানিয়েছে, 926 জন কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং তার বেশিরভাগই হাসপাতালে ভর্তি হতে হয়েছেন। এবং গতকাল প্রায় 6 জন মানুষের মৃত্যুর খবর কিন্তু আমরা জেনেছি স্বাস্থ্য অধিদপ্তর থেকে। এবং যদি আপনাদেরকে আরও কিছু পরিসংখ্যান বলি, ঢাকা সিটিতেই অর্থাৎ ঢাকা উত্তর এবং দক্ষিণ এলাকায় কিন্তু প্রায় 300 জনের অধিক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং 4 জন মানুষের মৃত্যু হয়েছে। এবং রাজধানীর বিভিন্ন হাসপাতালে আমরা ঘুরেছি সকাল থেকেই, বিগত কয়েকদিন ধরেই ঘুরছি। আজ যে পরিস্থিতি আমরা দেখেছি, সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে কিন্তু ডেঙ্গু রোগীদের উপচে পড়া ভিড়। যদি আপনাদেরকে মুগদা হাসপাতালের কথা বলি, সেখানে কিন্তু প্রায় 200 মানুষ ভর্তি রয়েছে। আপাতত এই পরিসংখ্যানটি আরও বাড়বে এমনটা বলছেন চিকিৎসকরা, এই আশঙ্কাটি তাদের মধ্যে আছে। এবং সেই সাথে গেল এক সপ্তাহে কিন্তু তারা 1000-এর বেশি মানুষকে চিকিৎসা দিয়েছেন এবং সেখানে মৃত্যু সংখ্যাটা অনেক কম। তবুও মুগদা হাসপাতালের যেই চিকিৎসা সরঞ্জাম রয়েছে, সেই সরঞ্জাম এখনো ঘাটতি হয়নি বলে আমাদেরকে জানিয়েছে। তবে সামনের দিনগুলোতে কি পরিস্থিতি হয় তা নিয়ে কিন্তু সন্দেহ প্রকাশ করেছেন চিকিৎসকরা। এবং যে বিষয়টি লক্ষণীয়, চিকিৎসকরা বলছেন যে ডেঙ্গু আক্রান্ত হওয়ার পরই হাসপাতালে না এসে রোগীরা বাসায় থেকে চিকিৎসা নেওয়ার প্রবণতার কারণেই কিন্তু মৃত্যুর ঘটনা ঘটছে এমনটা বলছেন। এবং তার সাথে রোগীর স্বজন এবং রোগীরা হাসপাতালে এসেছেন এবং তারা যেই অভিযোগটি তারা করছেন যে নগর প্রশাসনের যে দায়িত্ব মশক নিধন কার্যক্রমে, সেই দায়িত্ব কিন্তু তারা ঠিকভাবে পালন করছে না। এই কারণেই ডেঙ্গু কিন্তু পুরো ঢাকায় ছড়িয়ে পড়েছে। শুধু ঢাকায় নয়, বিভিন্ন বন্দর নগরী চট্টগ্রাম এবং অন্যান্য যেই শহরগুলো রয়েছে, খুলনা
রাজশাহী, সেখানেও কিন্তু ডেঙ্গু পরিস্থিতি অনেকটাই ভয়াবহ বলা যায়। এবং নগর প্রশাসনের কার্যক্রমের কথা যদি আপনাদেরকে বলি, ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন যে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম চালাচ্ছে সেটি অপ্রতুল বলেই মনে করছে নগরবাসী, এবং নগরবাসীর পাশাপাশি বিশেষজ্ঞরা বলছেন যে জানছিলাম রাজধানী ডেঙ্গু পরিস্থিতির খবর। দুর্নীতি এবং কর ফাঁকির বিরুদ্ধে এবার শক্ত অবস্থানে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সংস্থাটির চেয়ারম্যান বললেন, যারা কর ফাঁকি দেবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সকালে এনবিআর কার্যালয় রিটার্ন সার্ভিস সেন্টারের উদ্বোধন করে তিনি আরও বলেন, কর ব্যবস্থায় স্বচ্ছতার স্বার্থে আধুনিকায়ন এবং সংস্কারের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। হাসানুল শাওনের রিপোর্ট। দীর্ঘদিন ধরেই দেশে করদাতার সংখ্যা বাড়ানোর চেষ্টায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। অন্যদিকে ব্যক্তি ও কোম্পানি পর্যায়ে কর ফাঁকি রোধেও তৎপর থাকতে হচ্ছে সংস্থাটিকে। রিটার্ন সার্ভিস সেন্টারের উদ্বোধন শেষে এনবিআর চেয়ারম্যান বললেন, যে কোনো ধরনের কর ফাঁকির বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ যেটা আমরা করতে চাই, জাতীয় রাজস্ব বোর্ড অবশ্যই অঙ্গীকারবদ্ধ। যারা কর ফাঁকি দিয়েছে তাদের এই কর ফাঁকিটা আমরা ট্রেস করব, আইনানুগ কার্যক্রম গ্রহণ করব এবং গভর্নমেন্ট এক্সচেকারে এই রেভিনিউটা আমরা নিয়ে আসবো। এটাই তো আমাদের কাজ, রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশনের মূল কাজই এটা। দেশে এখন 1,04,00,000 টিআইএনধারী থাকলেও তাদের অর্ধেকও আয়কর রিটার্ন জমা দেন না। করদাতার সংখ্যা বৃদ্ধির পাশাপাশি সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। 3টা আইন নিয়ে আমাদের কিছু সংস্কার কার্যক্রম হবে, সেগুলো একবারেই করা যাবে না, কিছু হয়তো ইমিডিয়েটলি আমরা করব, আর বাকিগুলো ফাইন্যান্স অ্যাক্টে আমাদের বাজেট প্রসেসে হবে। অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে করদাতাদের যে কোনো সমস্যা কিংবা জটিলতা সমাধানে এই রিটার্ন সার্ভিস সেন্টার চালু করল এনবিআর। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছেন পাহাড়ি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী নূর হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। নূর, মানববন্ধনে যে ছাত্র সংগঠন যারা আছেন, পাহাড়ি ছাত্র সংগঠন, তাদের মূল দাবিটি কি? আপনি তো প্রেস ক্লাবে আছেন, আপনার কাছে কি তথ্য আছে? জসিন্তা, গত কয়েকদিন ধরে পাহাড়কে এক ধরনের অস্থিতিশীল অবস্থায় আমরা দেখতে পেয়েছি। এই অস্থিতিশীল অবস্থা যেটি সৃষ্টি হয়েছে, এর নেপথ্যে কারা আছে, কারা পাহাড়ে বসবাসরত বাঙালি জনগোষ্ঠীর ওপর হামলা চালিয়েছে, সেই হামলাকারীদেরকে চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে আজকে প্রেস ক্লাবে পাহাড়ে বসবাসরত বাঙালি জনগোষ্ঠীরা একটি বিক্ষোভ মিছিল সমাবেশ করছে এবং এখান থেকে তারা তাদের যে দাবি দাওয়াগুলো আছে সেই দাবি দাওয়াগুলো জানাচ্ছেন। তারা বলছেন, সুপরিকল্পিতভাবে কিছু সন্ত্রাসী গোষ্ঠী পাহাড়কে অস্থিতিশীল করে একটি বৃহত্তর ষড়যন্ত্র এবং সেই ষড়যন্ত্রকে বাস্তবায়ন করার একটি অপচেষ্টা চালানো হচ্ছে এবং চালিয়ে যাচ্ছে, এবং সেটির অংশ হিসেবে জানা রাষ্ট্রীয়ভাবে এবং আন্তর্জাতিক গোষ্ঠী সেই ষড়যন্ত্রের ফাঁদে পড়ছে বলে তারা আজকের যে বিক্ষোভ মিছিল ও সমাবেশটি এখানে করছেন সেখান থেকে তারা দাবি করছেন এবং তারা অভিযোগ করছেন, গত বুধবার রাতে আসলে পাহাড়ে খাগড়াছড়িতে একজন বাঙালিকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং তাকে একটি চুরির অপবাদে পিটিয়ে হত্যা করেছে। যারা তাকে পিটিয়ে হত্যা করেছে তাদেরকেও এখন পর্যন্ত চিহ্নিত করা হয়নি, গ্রেফতার করা হয়নি, ধরা হয়নি। এরপরে এই ঘটনার রেশ ধরেই সেখানে যখন বাঙালি সম্প্রদায়, বাঙালি যারা পাহাড়ে বসবাস করছেন তারা প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল করছেন, সেই বিক্ষোভেও পাহাড়ি সন্ত্রাসীদের পক্ষ থেকে, সন্ত্রাসী সশস্ত্র কিছু গোষ্ঠীর পক্ষ থেকে হামলা করা হয় এবং সেই হামলার পর থেকেই পুরো পার্বত্য অঞ্চলটি মোটামুটি অস্থিতিশীল হয়ে পড়ে এবং এরই ধারাবাহিকতা সেখানে 144 ধারা পর্যন্ত জারি করা হয় এবং নানা হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এখানকার আজকে বাঙালি জনগোষ্ঠী পাহাড়ে যারা বসবাস করছেন তাদের এই বিক্ষোভ থেকে তারা দাবি করছেন, এই সবগুলো ঘটনায় যারা দোষী, যে সমস্ত সন্ত্রাসী সশস্ত্র গোষ্ঠীগুলোর দায় রয়েছে তাদের সবাইকে চিহ্নিত করতে হবে এবং চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। যারা পাহাড়কে নিয়ে ষড়যন্ত্র করছে
তারা এই জায়গায় আজকের এই সমাবেশ থেকে বাঙালিরা যারা পাহাড়ে বসবাস করছেন তারা হুঁশিয়ার করছেন কোনো অবস্থাতেই পাহাড়কে অস্থিতিশীল করে কোনো ধরনের ষড়যন্ত্র তারা বাস্তবায়িত হতে দেবেন না এবং 3 পার্বত্য জেলা বাংলাদেশের অংশ, বাংলাদেশের সার্বভৌমত্বে কোনো ধরনের আঘাত যদি কেউ করতে চায় সেটিও তারা রুখে দেবেন বলে এখান থেকে তারা জানাচ্ছেন। জসিন্তা। দর্শক, প্রেস ক্লাব থেকে জানছিলাম সমাবেশের খবর। পার্বত্য এলাকার খবর জানতে এখন যাচ্ছি রাঙ্গামাটিতে, সেখানে আছেন সহকর্মী ফজলে এলাহি। এলাহি, পার্বত্য এলাকার আজকের চিত্র কেমন দেখছেন এবং শহরটির সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। জসিন্তা, রাঙ্গামাটি অনেক স্বাভাবিক। 3 দিন পর এখানকার জীবনযাপন, এখানকার চলাফেরা সবকিছুই স্বাভাবিক হয়ে এসেছে। পরিবহন, বাস ছাড়ছে, এখনো লঞ্চ চলাচল শুরু হয়নি উপজেলাগুলোর সাথে। রাঙ্গামাটি চট্টগ্রাম, রাঙ্গামাটি ঢাকা বাস ছাড়ছে, কিন্তু রাঙ্গামাটি বান্দরবান এবং রাঙ্গামাটি খাগড়াছড়ি সড়কে সিএসটি ব্লকেডের কারণে বাস চলাচল স্বাভাবিক হয়নি। অন্যদিকে সাজেকে প্রায় 1400 পর্যটক আটকে আছে, যারা সিএসটি ব্লকেডের কারণে তারা ফিরতে পারছেন না। সেখানে খাবার, পানি সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদিও স্টক ফুরিয়ে আসছে। যদিও সাজেকের রিসোর্ট মালিকরা তারা জানিয়ে দিয়েছেন যে ন্যূনতম খরচ নিয়ে তারা তাদের অতিথিদেরকে তারা রাখছেন। এবং সাজেক থেকে আজকে কয়েকজন টুরিস্ট বেসরকারি হেলিকপ্টারে করে তারা ফিরে গেছেন ঢাকাতে। আজকে ব্লকেট শেষ হওয়ার কথা, আজকে যদি ব্লকেট শেষ হয় আগামীকাল সকালে তারা ফিরে যেতে পারবে বলে স্থানীয় প্রশাসন আমাদেরকে জানিয়েছেন। জানছিলাম পার্বত্য এলাকার খবর। কিশোরগঞ্জে আজ গণসমাবেশ করবে বিএনপি। জেলা বিএনপি আয়োজিত এই সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিশোরগঞ্জে পুরাতন জেলা স্টেডিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। স্বৈরাচার শেখ হাসিনা পতনের আন্দোলনে শহীদ এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতাও করা হবে সমাবেশ থেকে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বিশেষ অতিথি হিসেবে থাকবেন সেখানে। ইতোমধ্যে জনসভার সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা বিএনপি। ব্যাপক লোক সমাগম হবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় নেতারা। 5ই অগাস্টে পালা বদলের পর বেশ কয়েকটি জেলার সমাবেশে বক্তব্য রাখেন তারেক রহমান। এসব জনসভা থেকে প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। একই সাথে দলের নেতাকর্মীদের জনগণের মন জয় করতে কাজ করার নির্দেশনা দেন তিনি। দীর্ঘদিন অবৈধভাবে পাথর উত্তোলনের খেসারত দিতে হচ্ছে সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী 1 নম্বর লক্ষ্মী প্রসাদ পূর্ব ইউনিয়নবাসীকে। সড়কপথে বিচ্ছিন্ন এই ইউনিয়নের সম্প্রতি দেখা দিয়েছে ব্যাপক নদী ভাঙন। ভেঙেছে বাজার, ঝুঁকির মধ্যে পড়েছে স্কুল, মসজিদ সহ নানান স্থাপনা। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় সজল ছত্রীর রিপোর্ট। সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী 1 নম্বর লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন সুরমা ও লোহা নদী ঘেরা এই ইউনিয়নের সাথে নেই কোনো সরাসরি সড়ক যোগাযোগ। সাম্প্রতিক সময়ে লোহা নদীর ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে ইউনিয়নের বিভিন্ন গ্রাম। চলতি মাসে রাতের আঁধারে জনচলাচলের রাস্তা সহ নদীতে বিলীন হয়ে যায় ইউনিয়নের সবচেয়ে বড় বাজারটির একাংশ। বাঙ্গার ধরে এখন তো এখানে অনেক ক্ষয়ক্ষতি হবে, যদি এখানে যদি ব্লক হয় না তো এই বাজারও রইতো না, স্কুল রইতো না। এখানে স্কুলেরও ক্ষতি আছে, বাজারের ক্ষতি আছে, এখানে একটা মসজিদ আছে, মসজিদেরও ক্ষতি আছে। এই পুরানা বাজার যেটা হইল কি আপনার খননের কারণে বাঙ্গিয়া নামি গেছে, এখানে যদি বাঁধ নির্মাণ না হয় তাইলে ভবিষ্যতে আস্তে আস্তে সম্পূর্ণ বাজার নদীর নিচে বিলীন হয়ে যাব। ভারতের জৈন্তা পাহাড় থেকে নেমে আসা লোভা নদী ব্যবহৃত হয় পাথর কোয়ারি হিসেবেও। বিগত আওয়ামী লীগ আমলে রাজনৈতিক প্রভাবে দীর্ঘদিন ভারী মেশিন দিয়ে বিশাল বিশাল গর্ত করে অবৈধভাবে পাথর উত্তোলন করা হয়। নেওয়া হয়নি গ্রাম ও জননিরাপত্তার কোনো ব্যবস্থা। অপরিকল্পিত হয় নদী ভাঙন তৈরি হয়েছে, এরই ঢেউটা লেগেছে নদীর পাড়ে, যার কারণে নদীর দুকুলে আপনারাই দেখতে পাচ্ছেন যে নদী ব্যাঙ্গে মার্কেট নদীতে পড়ে গেছে। স্কুল আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, বিভিন্ন ধরনের স্থাপনা আছে। এই স্থাপনাগুলা সংরক্ষণের জন্য সরকারের আশু পদক্ষেপ নেওয়া দরকার বলে আমি মনে করি। সাময়িক ভাঙনটা ঠেকানোর জন্য জিওব্যাগ দিয়ে কাজ করব, হয়তোবা আগামী পরশু দিনের ভিতরে কাজ শুরু হয়ে যাবে। কাজ শুরু করে এটা বন্ধ করব। 32টি গ্রাম নিয়ে গঠিত 1 নম্বর লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নে বসবাস করেন প্রায় 42,000 মানুষ।
31 বর্গ কিলোমিটার আয়তনের এই ইউনিয়নের অন্তত 8টি গ্রাম পড়েছে প্রবল ভাঙনের মুখে। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। এনটিভি চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী বলেছেন, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে পর্যদস্ত বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে একসাথে কাজ করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের জনকল্যাণমূলক কাজে সবাইকে সহযোগিতা করতেও তিনি আহ্বান জানিয়েছেন। রোববার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটে পার্টি হাউসে এনটিভি পরিবারের আয়োজনে নিউ ইয়র্কে কর্মরত এবং জাতিসংঘের অধিবেশন সামনে রেখে যাওয়া সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির দেয়া বক্তব্যে এনটিভি চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী এসব কথা বলেন। সাংবাদিক ফরিদ আলমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ব্যবসায়ী লুৎফর রহমান বাদল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী। স্বৈরাচার শেখ হাসিনা নিপীড়ন, নির্যাতনের মুখে সাংবাদিকরা কিভাবে প্রাণ বাঁচাতে বিদেশে পালিয়েছিলেন তা নিয়েও সভায় কথা বলেন সাংবাদিকরা। সংগ্রামে যারা নেতৃত্ব দিয়েছেন, আমাদের সন্তানতুল্য ছাত্র জনতা, সবাইকে আমার নিজের এবং সবার দেশবাসীর পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আমাদের গৌরবের বিষয়, ইউনূস ভাই আমাদের দায়িত্ব নিয়েছেন, ওনার মতো একজন ব্যক্তিত্ব পাওয়াটাও ভাগ্যের বিষয়। তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমাদের উচিত হবে, আমরা যেখানে যে অবস্থায় থাকি, যার যার অবস্থান থেকে সরকারকে সহযোগিতা করা, ওনারা যেন সুন্দরভাবে দেশকে একটি গণতান্ত্রিক সরকারের কাছে হস্তান্তর করতে পারেন। সাংবাদিক হোক, ব্যবসায়ী হোক, রাজনীতিবিদ হোক বা কবি সাহিত্যিক হোক, যেই হোক, যে যা করেছে তার বিচার হওয়া উচিত। বিচার না হলে তো আমরা পরবর্তীতে আবার যে গ্রুপ আসবে তারা একই কাজ করবে। এবং এই বিচারে সবার বিচারটা যেন স্বচ্ছ হয়, এটা খেয়াল রাখা, যে ওনারা ভুল করেছে আবার আমরাও ভুল করে তাদেরকে বিচার করবো, এমন না হয়। যে যে অন্যায় করেছে তার বিচার হওয়া উচিত এবং সেই জায়গায় সত্য বিচারের পক্ষে আমাদের সবাই সহযোগিতা করা উচিত। টেস্ট ক্রিকেটে টেকনিক্যালি বাংলাদেশের আরও অনেক উন্নতি করা প্রয়োজন। বিশেষ করে ব্যাটারদের মানসিক ও শারীরিক স্থিরতা বাড়ানো দরকার, যেগুলো নিয়ে আগামীতে কাজ করা হবে বলে জানিয়েছেন বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। ভারতের চেন্নাই থেকে রিপোর্ট মুমিনুর রিপনের। চেন্নাই টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনেই ভারতের কাছে 280 রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। পাকিস্তান সফরের শান্তদের পারফরম্যান্সের বিবেচনায় এই ফল প্রত্যাশিত নয় বলে মানছেন ক্রিকেট কোচ নাজমুল আবেদিন ফাহিম। টেস্ট ক্রিকেটে ভারত অনেক শক্তিশালী দল, তবে বাংলাদেশেরও বেশ কিছু শক্তির জায়গা আছে, যেগুলো চেন্নাই টেস্টে মেলে ধরতে পারেনি বাংলাদেশ। বিশেষ করে 515 রানের লক্ষ্যে ব্যাটারদের আক্রমণাত্মক মনোভাব ভাবিয়ে তুলেছে বিসিবির এই পরিচালককে। ভারত অনেক শক্তিশালী একটা দল এবং ওদের তুলনায় আমরা যথেষ্ট পিছিয়ে আছি এই টেস্ট ম্যাচে, সেটাও বোঝা গেছে যে হ্যাঁ কিছু কিছু এরিয়া আছে, আমাদের শক্তি জায়গা আছে, বাট ওভারঅল ভারত ডেফিনেটলি অনেক শক্তিশালী আর দল। তারপর আমি বলবো যে কিছু কিছু সময় আছে যে সেখানে আমরা যদি আমাদের খেলাটাকে ধরে রাখতে পারতাম। প্রথম দিনেই তৃতীয় সেশনে উইকেট পড়েনি, ঠিক আছে, কিন্তু যে পরিমাণ রান আমরা দিয়েছি সেটা আমাদেরকে অনেক বেশি পিছিয়ে দিয়েছে। এরপরও যখন আমরা ব্যাটিং করার সুযোগ পেয়েছি, আমার মনে হয় আরেকটু অ্যাপ্লাই করতে পারতাম, তাতে একটা রেজিস্ট্যান্স তৈরি হতে পারত, বাট সেটা আমরা করতে পারিনি। চেন্নাই টেস্টের হতাশা কাটিয়ে এবার দলকে কানপুর টেস্টের জন্য প্রস্তুত হতে হবে। এই টেস্টের অভিজ্ঞতা সেখানে কতটুকু কাজে লাগাতে পারে শান্তর দল, সেটাই এখন দেখতে চান এই ক্রিকেট বিশ্লেষক। প্রথম টেস্টে বোধহয় কিছুটা অভিজ্ঞতা অর্জন করলে বলবো আমি এরকম দলের বিরুদ্ধে ওদের ঘরের মাটিতে খেলা। তবে আমি আশা করবো দ্বিতীয় টেস্টে আমরা আরেকটু বেটার খেলবো, কারণ এইটার অভিজ্ঞতাটা আমি চাইবো, সেটা দেখতে চাইবো, ইতিবাচক কিছু দেখতে চাইবো দ্বিতীয় টেস্টে। আগামী 27 সেপ্টেম্বর কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে এই দু দল। গত এক যুগে নিজেদের মাটিতে টেস্ট সিরিজে হারেনি ভারত। তাদের বিপক্ষে বাংলাদেশের জয় পাওয়াটা, এমনকি ড্র করাটাও কঠিন। তবে 5 সেশন আগেই চেন্নাই টেস্ট পরাজয়ের জন্য ক্রিকেটারদের টেকনিক্যালি, মানসিক এবং শারীরিক ঘাটতি দেখছেন ক্রিকেট কোচ, বিশ্লেষক ও বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। মুমিনুর রিপন, এনটিভি নিউজ, চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই, ভারত।